নমস্কার বন্ধুরা, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি স্বপন দাস। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝায় এবং ঠিক কত টাকা থাকলে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাওয়া যায়, এটাই আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই তো টাকা চাই টাকা চাই টাকা চাই করে যাই, অনেক টাকা চাই অনেক টাকা চাই, কিন্তু ঠিক কত টাকা আমাদের দরকার এই বিষয়ে সঠিক ধারণা আমাদের কারোর কাছেই নেই। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার ঠিক কত টাকা হলে জীবনের এখন যেমন চালাচ্ছেন এইভাবেই সারা জীবন চালিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু তার উত্তর অধিকাংশ মানুষের কাছেই অজানা। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝায় আগে সেটা একটু দেখা যাক। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আর্থিক স্বাধীনতা, এর মানে হলো যে আপনার কাছে এতটাই পরিমাণ টাকা থাকবে যেটা দিয়ে আপনার জীবনের প্রয়োজনগুলো যেমন আজকের মিটছে তেমনই ভবিষ্যতেও মিটবে, এবং এই টাকার জন্য আপনাকে আর কাল থেকে কাজ করতে হবে না। মানে টাকার জন্য আপনাকে কাজ করতে হবে না। আপনি কাজ অবশ্যই করবেন, আপনার ভালো লাগছে বলে করবেন, সেখান থেকে হয়তো পয়সা ইনকামও হবে, কিন্তু টাকা দরকার তাই কাজ করছেন এরকম হবে না। আপনি কাজ না করলেও আপনার চলে যাবে। এটাকেই বলছি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এখন ঠিক কত টাকা সঙ্গে থাকলে এটা সম্ভব, এই বিষয়ে সঠিক ধারণা আমাদের অনেকেরই নেই। প্রশ্ন করলে হয়তো কেউ বলবে 50 লাখ, কেউ বলবে 1 কোটি, কেউ বলবে 10 কোটি, কারোর তো আবার 100 কোটিতেও মনে হয় কম। তো এক্ষেত্রে আমরা দেখা যাক যে কিভাবে করে আমরা বের করতে পারি যে ঠিক কত টাকা থাকলে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিচ করা যেতে পারে। মোটামুটি একটা থাম্ব রুল বলছে যে আপনার অ্যানুয়াল এক্সপেন্ডিচার যা সারা বছরের খরচ, সেইটার 20 গুণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলেই আপনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করে ফেলতে পারেন। কিভাবে, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করা যাক। মনে করুন কারোর মান্থলি এক্সপেন্ডিচার 1 লাখ টাকা। আজকের দিনে মোটামুটি একটা আপার মিডল ক্লাস ফ্যামিলিতে 1 লাখ টাকা এক্সপেন্ডিচার হয়েই যায়। তো আমি সেটাকেই স্ট্যান্ডার্ড ধরে চলছি যে মান্থলি এক্সপেন্ডিচার 1 লাখ টাকা। তাহলে বছরের এক্সপেন্ডিচার হলো 12 লাখ টাকা। তার মানে 20 বছরের অ্যানুয়াল এক্সপেন্ডিচার গিয়ে দাঁড়ালো 2,40,00,000 টাকা। অর্থাৎ 2,40,00,000 টাকা যদি তার কাছে থাকে, তাহলে বলতে পারি তিনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিচ করেছেন। এবার এটাকে প্রুভ করা যাক যে সত্যিই তিনি রিচ করেছেন এবং তার টাকা আগামী দিনে কম পড়ে যাবে না এবং টাকার জন্য তাকে কাজ করতে হবে না, এটা দেখা যাক। তো আমরা মোটামুটি তার বাকি লাইফটাকে 10 বছর 10 বছর করে স্ল্যাবে ভাগ করব। ধরা যাক প্রথম 10 বছরের জন্য একটা প্ল্যান তার জন্যে আমরা করব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকের দিনে যে খরচটা 1 লাখ টাকা মাসে হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু বরাবরই 1 লাখ থাকবে না। কারণ ইনফ্লেশনের জন্য জিনিসের দাম বাড়বে এবং তার ফলে খরচও বাড়বে। সেম লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলেও কিন্তু 6% খরচ এক্সট্রা লাগবে 1 বছর পরে। মানে এখন যদি 1 লাখ হয়, তাহলে 1 বছর পর সেম লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে 1,06,000 টাকা লাগবে, যেহেতু আমাদের দেশের ইনফ্লেশন মোটামুটি অ্যাভারেজে 6%। এটা গভর্নমেন্টের দেওয়া ফিগার। এইবার শুধুমাত্র আজকের দিনে যে খরচগুলো আপনি করছেন সেগুলোই করবেন এমন সবসময় হবে না, কারণ আপনার লাইফস্টাইলও বাড়বে এবং লাইফস্টাইলের জন্যও অ্যাডিশনাল কিছু ইনফ্লেশন অ্যাড হবে। তাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, যেটা কিন্তু গভর্নমেন্টের হিসেবে থাকে না। এই লাইফস্টাইল ইনফ্লেশন আমরা 2% ধরে চলতে পারি। লাইফস্টাইল ইনফ্লেশন কীরকম? মনে করুন আজ থেকে 20 বছর আগে আপনার জীবনে যে খরচগুলো ছিল, আজকে কি সেই খরচগুলোই আছে? আজকে থেকে 20 বছর আগে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়তো, এখন প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে খরচ বেড়েছে। তখন একজন মধ্যবিত্তের কাছে মোবাইল ফোন থাকতো না, এখন মোবাইল ফোন আছে, খরচ বেড়েছে। তখন একজন মধ্যবিত্তের কাছে হয়তো 2 হুইলার থাকতো, এখন 4 হুইলার থাকছে, তাহলে খরচ বেড়েছে। তখন একজন মধ্যবিত্ত হয়তো একটা 1 BHK ফ্ল্যাটেই কাটিয়ে দিত বাড়ি, এখন 3 BHK ফ্ল্যাট তার লাগছে, খরচ বেড়েছে। সুতরাং অ্যাসপিরেশন কিন্তু সময়ের সাথে সাথে বাড়ে, আর অ্যাসপিরেশন বাড়লে তার জন্য খরচও বাড়বে, যেটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। তো আমরা চাইবো আমাদের অ্যাসপিরেশনও যেমন বাড়ছিল তেমনই বাড়তে থাকুক, জিনিসের দামও যেমন বাড়ছে সেটা তো বাড়বেই, আমার হাতে নেই, অথচ আমার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সও থাকবে। তো সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি 6% হচ্ছে প্রাইস ইনফ্লেশন আর 2% হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন, অর্থাৎ মোট 8% এক্সট্রা টাকা লাগবে। প্রত্যেক বছর 8% করে খরচ বাড়বে। তার মানে এই বছর যার খরচ 1 লাখ টাকা, সামনের বছর হবে 1,08,000 টাকা, তারপরের বছর তার মান্থলি খরচ হবে 1,16,640 টাকা, এবং এইভাবে জিনিসটা চলতে থাকবে। তো আমরা 10 বছরের স্ল্যাবে ভাগ করে 10 বছরের ব্লকে একটা প্ল্যান করি। প্রথম 10 বছরের জন্য একটা প্ল্যান করা যাক।
তো সেই ব্যক্তির কাছে আমরা দেখছি যে 2,40,00,000 টাকা আছে, মানে তার 20 বছরের খরচ তার হাতে রয়েছে 2,40,00,000 এবং তার মান্থলি এক্সপেন্ডিচার 1,00,000 টাকা। আমরা এই 2,40,00,000টাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা 1,10,00,000 টাকা, এটাকে রাখছি একটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড বা কোনো ডেট ফান্ডও হতে পারে, যেখান থেকে মোটামুটি 8% অ্যানুয়াল রিটার্ন চলে আসবে এবং এটা খুব সেফলি চলে আসবে, এর জন্য খুব বেশি রিস্ক নিতে হবে না। তো 8% সেফলি চলে আসবে এরকম একটা জায়গায় টাকাটা রাখা হবে, 1,10,00,000 টাকা। আর বাকি 1,30,00,000 টাকা যেটা পড়ে রইল সেটাকে একটা ফুললি ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে রাখা হবে, যেখান থেকে 15% অ্যানুয়াল রিটার্ন জেনারেট করবে এবং এটা আগামী 10 বছরের জন্য একদম ফিক্সড করে রেখে দেওয়া হবে। আর বন্ধুরা, আপনারা জানেন যে 10 বছর একটা কোয়াইট এ লং পিরিয়ড, যে সময়ে ইকুইটি মার্কেটের সব রকম আপ ডাউনগুলো অ্যাভারেজ হয়ে যায় এবং অন অ্যান অ্যাভারেজ 15% রিটার্ন অনেক ভারতের মিউচুয়াল ফান্ড কিন্তু 10 বছরের ব্লকে দিয়েছে। তো যেহেতু 10 বছর একটা লং পিরিয়ড, সেই জন্য আমরা এই টাকাটাকে 10 বছরের জন্য রাখবো, ধরে চলছি। এর মাঝখানে আপ ডাউন হলে ওর দিকে ফিরে তাকাবো না। তো এইভাবে যদি চলে তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে আমরা 1,10,00,000 টাকা রাখলাম, ওইখান থেকে এবার আমরা একটা SWP চালু করব, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যেখানে প্রতি মাসে মাসে 1,00,000 টাকা করে ওনার অ্যাকাউন্টে চলে আসবে উইথড্রল হয়ে মিউচুয়াল ফান্ড থেকে। এবং ওই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে আমরা এটাও ইনস্ট্রাকশন দেব যেন বছর বছর এই উইথড্রল অ্যামাউন্টটা 8% করে বাড়িয়ে দেওয়া হয়। তার মানে এবছরে 1,00,000 করে উইথড্র হবে, পরের বছরে 1,08,000 করে উইথড্র হবে, তারপরের বছর 1,16,640 করে উইথড্র হবে। এইভাবে করে উইথড্রল অ্যামাউন্টটাও বাড়তে থাকবে, কারণ আমরা মান্থলি খরচ বাড়ছে, সেটাকে মিট আপ করতে গেলে এই বেশি টাকাটা লাগবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে 10 বছর পরে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডটা কিন্তু একদম কমতে কমতে জিরো হয়ে যাবে, যেহেতু প্রত্যেক বছর আমরা টাকা তুলছি এবং টাকা তোলার পরিমাণটা বাড়াচ্ছি। টোটাল 10 বছরে 120টা ইনস্টলমেন্ট ওখান থেকে আমরা তুলব, যেটার ভ্যালুয়েশান ক্যালকুলেশন করলে হবে 1,65,00,000 টাকা। আপনি রেখেছিলেন 1,10,00,000 টাকা, উইথড্র হলো 1,65,00,000 টাকা হয়ে ওর ভ্যালু জিরো হয়ে গেল। তো জিরো হয়ে গেল বলে চিন্তার কিছু নেই। আপনি যে আরেকটা টাকা রেখে দিয়েছিলেন 1,30,00,000 টাকা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে রেখেছিলেন, সেটা তো একদমই ওই রকমভাবেই বেড়েছে, কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া সেটা বেড়েছে এবং 15% CAGR-এ তার ভ্যালু এতদিনে হয়ে গেছে 5,80,00,000 টাকা। এই 5,80,00,000 টাকাটাই এখন আপনার ফান্ড ভ্যালু। এইটা নিয়ে আপনি নেক্সট 10 ইয়ার্সের প্ল্যান করতে বসলেন। তো নেক্সট 10 ইয়ার্সে আপনার খরচ তো গত 10 বছরে 8% করে বেড়েছে ইনফ্লেশনের জন্য, 6% প্রাইস ইনফ্লেশন, 2% লাইফস্টাইল ইনফ্লেশন, তো 8% করে বেড়েছে। তো 10 বছর আগে আপনার মাসিক খরচ ছিল 1,00,000, এখন সেই মাসিক খরচ বেড়ে হয়ে গেছে 2,20,000 টাকা। 8% করে বাড়লে এরকমই হবে, 2,20,000 টাকা হয়ে গেছে। আর এদিকে আপনার হাতে আছে 5,80,00,000 টাকা। এই 5,80,00,000 টাকা দিয়ে আপনি নেক্সট 10 ইয়ার্সের প্ল্যান করছেন। তো এই 5,80,00,000 থেকে 2,40,00,000 টাকা আবার একটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে রাখলেন, যেখান থেকে 8% অ্যানুয়াল রিটার্ন জেনারেট করতে পারে। আর বাকি 3,40,00,000 টাকা আবার একটা নতুন করে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে রাখলেন, যেখান থেকে 15% রিটার্ন আসতে পারে এবং এটা 10 বছরের জন্য ফিক্সড করে দিলেন। এইবার যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডটা করলেন, সেখান থেকে মাসে 2,20,000 টাকা করে উইথড্রলের জন্য SWP রিকোয়েস্ট দিলেন, কারণ আপনার মাসিক খরচা এখন 2,20,000 টাকা, এবং সেটাকেও 8% করে পার ইয়ার বাড়ানোর জন্য রিকোয়েস্ট দিলেন, কারণ প্রত্যেক বছর 8% করে খরচ আপনার বাড়বে। এইভাবে চলতে থাকলে 10 বছর পরে এই কনজারভেটিভ ফান্ডটাও আবার শূন্য হয়ে যাবে, কারণ 120টা ইনস্টলমেন্টে আপনি 3,60,00,000 টাকা উইথড্র করেছেন। আপনি রেখেছিলেন 2,40,00,000 টাকা, উইথড্র করলেন 3,60,00,000 টাকা, হয়ে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডটার ভ্যালু হয়ে গেল জিরো। কিন্তু আপনি যে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে রেখেছিলেন যে টাকাটা 3,40,00,000 টাকা, সেটা এখন বেড়ে হয়ে গেছে 15,10,00,000 টাকা। 15% রেটে 10 বছরে গ্রো করে 15,10,00,000 টাকা হয়ে গেছে। এটাই আপনার এখন ফান্ড ভ্যালু। কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে আপনার কোনো টাকা নেই। এই 15,10,00,000 টাকা দিয়ে আপনি নেক্সট 10 ইয়ার্সের প্ল্যান করতে আবার বসলেন, এবং সেখানে তখন যদি আপনি হিসেব করেন মান্থলি খরচ কত, তাহলে দেখবেন যে যেটা আপনার 10 বছর আগে 2,20,000 টাকা মান্থলি খরচ ছিল, সেটা হয়ে গেছে 4,90,000 টাকা মান্থলি খরচ। মানে এখন আপনার সেম লিভিং স্ট্যান্ডার্ড, সেম নয়, ইনফ্যাক্ট আপনার বর্ধিত লিভিং স্ট্যান্ডার্ড, প্রত্যেক বছর 2% করে আমরা বাড়িয়েছি লিভিং স্ট্যান্ডার্ড,
তো সেই বর্ধিত লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে আপনার এখন 4,90,000 টাকা করে মাসে লাগবে। আর আপনার হাতে ফান্ড আছে 15,10,00,000 টাকা। এই 15,10,00,000-এর মধ্যে থেকে 5,40,00,000 টাকা আপনি আবার একটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে রাখুন, যেখান থেকে 8% রিটার্ন জেনারেট করতে পারে। আর বাকি 9,70,00,000 টাকা আপনি একটা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে নতুন করে আবার ফিক্স করে দিন 10 বছরের জন্য, যেখান থেকে 15% রিটার্ন জেনারেট করতে পারে। আর যেটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড করলেন, হ্যাঁ, সেই 5,40,00,000 টাকার কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, সেখান থেকে মাসে মাসে 4,90,000 টাকা করে উইথড্র করবার এসডাব্লিউপি রিকোয়েস্ট দিন, কারণ এখন আপনার মান্থলি খরচ 4,90,000 টাকা, এবং এটাও তো বাড়বে 8% করে প্রত্যেক বছর। তো এখানেও আপনি 8% করে বাড়ানোর জন্য এসডাব্লিউপি 8% করে বাড়ানোর জন্য রিকোয়েস্ট দিন। তো 8% করে এসডাব্লিউপি বাড়বে, এবং এইভাবে উইথড্র হতে হতে 10 বছর পরে এই হাইব্রিড ফান্ডটাও আবার জিরো হয়ে যাবে, এবং তখন ওই 120টা ইনস্টলমেন্টে আপনি টোটাল উইথড্র করে থাকবেন 8 কোটি টাকা। অর্থাৎ আপনি যেখানে রেখেছিলেন 5,40,00,000 টাকা, সেখানে আপনি উইথড্র করলেন অলমোস্ট 8 কোটি টাকা, এবং ফান্ডটা জিরো হয়ে গেল। আর ওদিকে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে যে 9,70,00,000 টাকা রেখেছিলেন, সেইটা এতদিনে বেড়ে হয়ে গেছে 43,10,00,000 টাকা। 15% রেটে গ্রো করে 10 বছরে সেটা 43,10,00,000 টাকা হয়ে গেছে। তো এখন আপনার কনজারভেটিভ হাইব্রিড ফান্ড জিরো, আর ইকুইটি ফান্ড বেড়ে 43 কোটি। এটাই আপনার এখন ফান্ড, এটা দিয়ে আপনি আবার নেক্সট 10 ইয়ার্সের প্ল্যান করবেন। আর এইভাবে করেই আপনার জীবন এগিয়ে চলবে। আর যতদিনই আপনি থাকবেন পৃথিবীতে বেঁচে, ততদিন আপনার টাকা অভাব হবে না, টাকা শেষ হবে না, এইভাবেই চলতে থাকবে। উপরন্তু আপনি যখন থাকবেন না, তখন আপনার প্রিয়জনদের জন্য আপনি বেশ কিছুটা টাকা রেখে যেতেও কিন্তু পারবেন প্রিয়জনদের জন্য। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্ল্যানটা বোঝাতে পেরেছি, এবং আশা করি আপনারা চেষ্টা করবেন আগামী দিনে নিজেরাও ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে, এরকমভাবে প্রোগ্রাম করে। তবে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সবসময় বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেই জন্য যে কোনো ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে করার আগে অবশ্যই অফার ডকুমেন্ট ভালো করে দেখে নেবেন। আজ এই পর্যন্তই। আপনারা আমাকে সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ।